আমার আসলে কখনোই প্ল্যান ছিল না যে আমি প্রবাসী হব। আমি এখানে একটা ভালো জব করতাম বাংলাদেশে, তো সেখান থেকে এই সিদ্ধান্তটা আমার জন্য অনেক কঠিন ছিল। ইভেন আমি যখন যাই তখন আমার টিকিট যখন এক্সপায়ার হয়ে যাচ্ছে তখন পর্যন্ত আমি সন্দিহান ছিলাম যে আমি আসলে থাকতে পারবো কিনা বা কি করতে পারবো খুবই, কারণ আমি তখন কিছুই জানি না। যে দেশটাতে আমি গেছি ওই দেশ সম্বন্ধে, তাদের কালচার সম্বন্ধে, তাদের আইন সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। তো সেক্ষেত্রে একটু অসহায় মনে হয়েছিল। তো জার্নিটা শুরু করলাম আমি যখন একটা ফেয়ারে, নেদারল্যান্ডের একটা ফেয়ার ছিল, আমি ওই ফেয়ারে যাই। মূলত ইউরোপের ভালো কোনো লাইফস্টাইলে গেলে সেখানে আমরা থেকে যাওয়ার চেষ্টা করি, তো ওইরকম একটা টেন্ডেন্সি আমার মধ্যেও ছিল। তো তখন আমি আসলে মূলত ইউটিউব, গুগল সার্চ করতে থাকি যে ইউরোপে যদি আমি যাই বা ইউরোপের কোন দেশটাতে গেলে আমি খুব কম সময়ে এবং সহজ শর্তে এবং তাড়াতাড়ি আমি বৈধ হতে পারবো। এটা আমার প্রথম আমার সার্চিংয়ে ছিল। তো সেক্ষেত্রে অনেক ভিডিও এসেছে, অনেক ফ্রান্স নিয়ে এসেছে, ইতালি নিয়ে এসেছে। তবে আমি যেটা দেখলাম যে ওই টাইমে যে পর্তুগাল, এটা আসলে আন্ডার রেটেড একটি দেশ। পর্তুগালটা ইউরোপের মধ্যে, সেনজেনের মধ্যে। তো এটা নিয়ে আসলে এরকম কোনো নিউজ বা কাভারেজ বা এরকম কোনো কিছু ছিল না। তো তখন আমি আমার এক কলিগ ছিল, আমার কিছুদিন আগে সে পর্তুগালের কাগজ পেয়েছিল। তখন আমি তাকে নক করি এবং সে ওই টাইমে দেশেও আসে। তার সাথে যখন আমি সরাসরি কথা বলি তখন আসলে আমি জানতে পারলাম যে পর্তুগালের প্রসেসটা একটু সহজ। অন্য যে জায়গায় আমরা চেষ্টা করি, তো পর্তুগালটা অনেক সহজ এবং খুবই সিম্পল কিছু প্রসেসের মধ্যে। এখন আমি যদি বলি যে এই প্রসেসগুলো কি, সেটা হলো আমি যখন যাই আর কি, যদিও প্রেক্ষাপটটা এই মুহূর্তে একটু ভিন্ন, আমি ঠিক আমার প্রেক্ষাপটটা নিয়ে বলছি যে সেক্ষেত্রে আমি যাওয়ার পরের দিন থেকে আমি বৈধ বলতে আমি ওখানে যখন গেলাম আমার 2 দিনের মধ্যে ওখানকার ট্যাক্স নাম্বারটা বের হয়ে যায়, যেটা আমি অ্যাপ্লাই করি। 2.5 বছর পরে আমি আমার ডকুমেন্টস হাতে পেয়েছি। মোটামুটি এটি ইউরোপ তথা দেশের পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে মনে হয় ফার্স্টেড ওয়েতে আমি আসলে কাগজটা পেয়েছি। যদিও আরো অন্যান্য প্রসেস আছে এই কাগজ আরো দ্রুত করার জন্য। যেমন আমি যদি লয়ার ধরতাম, লয়ার ধরে আমি আর আগে নিতে পারতাম। এটা লয়ারের অপশন আছে, কারণ পর্তুগালের লতে আমরা অ্যাপ্লাই করি, সেই লতে হলো যে আপনি যারা বৈধভাবে যাবে, মানে আমি ভিসা নিয়ে গেছি, যারা বৈধভাবে বৈধ ভিসা নিয়ে যাবে, ভ্যালিড ভিসা নিয়ে, তারা যদি 6টা ট্যাক্স দেয়, মানে 6 মাসের একটা ট্যাক্স যদি যাওয়ার পরে আপনি এটার দাবিদার আপনার রেসিডেন্ট কার্ডের, হ্যাঁ, তা এটা আপনার সরকার দিতে বাধ্য। তো আমারটা কেন 2.5 বছর লেগেছে? সেক্ষেত্রে এটার যে পেন্ডিং ছিল, মানে আমার আগেও কিন্তু এরকম অনেক ইমিগ্রান্ট কিন্তু ওখানে যাওয়া আছে। তো এবং আপনি যখন যাবেন পর্তুগালে ওই সময়টাতে, আপনি যাওয়ার পর দিন থেকে আপনার যদি কোনো কাজের অপরচুনিটি থাকে আপনি সেখানে কাজ শুরু করতে পারবেন। কোনো বাধা নেই, কোনো গভর্নমেন্টের কোনো প্রেশার নেই, কোনো পুলিশ কোনো ঝামেলা নেই। আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কেন আসছেন, কোথা থেকে আসছেন, কবে আসছেন। আমি আমার এই 2.5 বছরের মধ্যে এখন পর্যন্ত একটা পুলিশ আমাকে জিজ্ঞেস করেনি যে তোমার কাছে কাগজ আছে কিনা বা তুমি কেন আসছো, কোথা থেকে আসছো। আমি নর্মালি মানুষ যেভাবে ঘুরে একটা দেশে, একটা শহরে, আমি আমার ঢাকা শহরে যেভাবে ঘুরছি আমি ওইভাবে দিনটা 24 ঘন্টায় ঘোরাফেরা করেছি, পুলিশ সামনে পড়েছে, কিন্তু কোনোদিন কোনো গণিক জিজ্ঞাসা করে নেই। তো এটা ছিল আসলে পর্তুগালে খুবই ভালো অপশন। যেমন অন্যান্য দেশগুলোতে গেলে আপনাকে পুলিশি হয়রানি, এটা হয়রানি বলবো না, এটা চেকিং হয় যে তুমি কোথা থেকে আসছো, কেন আসছো, তোমার বৈধ কোনো কাগজ আছে কিনা, তোমার ভিসা আছে কিনা। তো এটা আসলে পর্তুগালে এরকম কোনো ঝামেলা ছিল না। আর যখন আপনি ট্যাক্স নাম্বারটা হয়ে যায়, ফিনান্স নাম্বারটা হয়ে যায়, তখন থেকে আপনার আসলে পুলিশ ধরলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন যে আমি এখানে বৈধতা চাচ্ছি। তো ওইটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত পুলিশ আপনাকে কিছুই বলবে না। যদি আপনার এই প্রসেসটা যদি ডিক্লাইন হয়, সরকার থেকে যদি বলে যে না তুমি এটার জন্য এলিজিবল না, তখন আপনাকে কান্ট্রি আউট দিবে, যেটা আসলে পর্তুগালে খুবই কম। এরকম কোনো ঘটনা পর্তুগালে ঘটে নাই যে কান্ট্রি আউট করে দিয়েছে বা কাগজ হয়নি, রিফিউজ হয়েছে, এরকম খুবই কম রেখেছে। কিন্তু নর্মালি আপনি এটা যদি চান 6 মাসের মধ্যে, নিয়ম আপনি 6টা ট্যাক্স দেওয়ার পরে আপনি এলিজিবল, আপনি কার্ড পাওয়ার। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন একটা লয়ার ধরে, আপনি সরাসরি তো বলতে পারবেন না আমাদের এই অপশনটা নেই, সেক্ষেত্রে ওখানে একটা লয়ার হায়ার করতে হয়, সেটা এক্সপেন্সিভ। তো লয়ার হায়ার করলে যেটা করে লয়ার, যে হ্যাঁ ও 6টা বৈধ ভিসা নিয়ে এসেছে, 6টা ট্যাক্স হয়ে গেছে, তুমি কেন ওর রেসিডেন্ট কার্ড দিবা না, এটার জবাবদিহিতা যখন চায়, তখন এটা কোর্টে যখন যায় তখন কোর্ট হেরে যায়, সরকার হেরে যায়,
তখন সরকার অনুমতি দিয়ে দেয় যে হ্যাঁ ওর কার্ডটা দিয়ে দেওয়া হোক, এটা স্পেশাল কেস। আর নর্মাল ওয়েতে আমরা এটা আসলে করিনি। তো আমি নর্মাল ওয়েতে ছিলাম, যার জন্য আমার 2.5 বছর লেগেছে বৈধতা পেতে। তো এখন আমি যে বৈধতা পেয়েছি এটার পরে আরেকটা বৈধতা আসবে, দেন আমি আমার পাসপোর্টটা আসলে অ্যাপ্লাই করতে পারবো। তো এখন যারা যাবে তো 6 মাস 1 বছরের মধ্যে, সর্বোচ্চ 1 বছর আর সর্বনিম্ন 6 মাসের মধ্যে তারা এটা আসলে পেয়ে যাবে। এখন পর্তুগালে যদি যেতে হয় আপনাকে বৈধভাবে যেতে হবে, কারণ অবৈধভাবে যে আমরা যেভাবে আগে কাজ করতো ওই প্রসেসটা আসলে এখন যে সরকার, ডানপন্থী সরকার, তারা একটু কঠোর হয়েছে আমাদের মানে ইমিগ্রেন্ট হিসেবে। তো এখন এই প্রক্রিয়াটা বন্ধ আছে। আপনাকে বৈধভাবে গেলেও আসলে আপনি বৈধভাবে আপনি ভিসা নিয়ে, টুরিস্ট ভিসা নিয়ে গেলেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আর সম্ভব না। আমি যেভাবে গিয়েছি ওই প্রক্রিয়াটা এই মুহূর্তে আপাতত বন্ধ আছে, তবে হয়তো এটা আবার ওপেন হয়ে যাবে। কারণ পর্তুগাল কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট তাদের দিয়েই চলে। হ্যাঁ, তাদের বিশাল অঙ্কের একটা ট্যাক্স আমরা কিন্তু গভর্নমেন্টকে দিই। পর্তুগালে এই মুহূর্তে কাজের সংকট, ইভেন বাসা বাড়িরও একটা সংকট আছে। এই একটা কারণেই যে সব এখানে পর্তুগালে এসে জড়ো হচ্ছে। যেমন বাইরের দেশে যারা থাকে, মানে পর্তুগালের বাইরে যারা থাকে, ধরেন ফ্রান্স, ইতালি, এদের অনেকেই কিন্তু পর্তুগালে আসলে মানে এসে কাগজ করে, কারণ ওইদিকে সময়টা একটু বেশি লাগে। যেটা বলছিলাম যে আপনি পর্তুগালে এখন যদি যান তো বৈধ ভিসা নিয়ে গেলেও আপনি থাকতে পারবেন না, এখন এই অপশনটা নেই। এখন আপনাকে পর্তুগালে থাকার জন্য যদি যান, আপনি যদি চান পর্তুগালে থাকবো, তাহলে অবশ্যই এখানে 3টা ভিসা আছে। সেটা হলো আপনাকে ইনভেস্টর ভিসা, আপনাকে ইনভেস্ট করতে হবে পর্তুগালে, মোটা অঙ্কের একটা ইনভেস্ট করলে আপনি ওখানে মুভ করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হলো আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়ে আপনি ওখানে কাজ করতে পারবেন, ওখানে আপনি রেসিডেন্ট কার্ড নিতে পারবেন। এখানে আসলে আমি রিসেন্টলি কিছু ওয়ার্ক পারমিট কিছু লোক ওখানে তাদের সাথে আমার কথা হয়েছে, ওরা আসলে কৃষিকাজের যে অপশনটা এটার উপরে যায়। কারণ পর্তুগালে কিন্তু কৃষিকাজটা বিশাল একটা মানে অংশ, আমরা বাঙালিরাও কাজ করে, মানে পুরো ইমিগ্রেন্টরা এখানে কাজ করে কৃষিকাজের উপরে। আর তারপরে আপনি যদি যেতেন স্টুডেন্ট ভিসাটা হচ্ছে, স্টুডেন্ট ভিসা আপনি গেলে লেখাপড়া করলেন, লেখাপড়ার শেষে আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন যে আমি আসলে স্টুডেন্ট ভিসা থেকে এখন আমি নর্মাল একটা প্রসেসে আমি চলে যাই, আমি অ্যাপ্লাই করবো, সেই অপশনও আছে। তো এখন 3টা অপশনে আসলে ওখানে বৈধ হওয়া যাবে। এখানে যে ভাষার যে বিষয়টা বললেন, আপনি যখনই যে দেশে যান না কেন ওই দেশের ভাষা যদি আপনি জানেন তাহলে আপনি অনেকটা আগানো থাকলেন। তো ভাষাটা যেহেতু আমরা পর্তুগিজ ভাষাটা একটু কঠিন আবার সহজও, কারণ এটা ইংলিশ এবং বাংলার সাথে অনেকটা মিল আছে। তো ওখানে যদি ভাষা শিখে যেতে পারেন তাহলে আপনি অনেক আগায় থাকবেন। এই যে বললাম যে 10-12 জনের যে একটা লাইন থাকে, একটা ভ্যাকেন্সি রেজিস্টার, আপনি সেখানে দেখবেন যে আপনি 1 নাম্বার থাকবেন শুধু ওই ফ্যাসিলিটিটার জন্য যে আপনি ভাষা জানেন। এবং ওখানে গেলে আপনাকে যখনই জবের জন্য অ্যাপ্লাই করবেন, যাদের ছিঁড়ে দিবেন তারা প্রথমে জিজ্ঞেস করতেন পর্তুগিজ জানো কিনা। আপনি যেদিন যাবেন তারপরের দিনে জিজ্ঞেস করতেন পর্তুগিজ জানো কিনা। আপনার কোয়ালিফিকেশন কি, কোনো কিছু জিজ্ঞেস করবে না, আপনি আগে পর্তুগিজ জানো কিনা। কারণ ওখানে যাওয়ার পর কাজ শেখা যাবে। আমরা কিন্তু ওখানে গিয়ে কাজ দেখে কাজ শিখেছি। যেহেতু পর্তুগাল টুরিস্ট বেস কান্ট্রি, অনেক টুরিস্ট এখানে আসে, সেক্ষেত্রে রেস্টুরেন্টের কাজের মানে চাহিদা অনেক বেশি, এবং বেশিরভাগই আমরা দেখি যে রেস্টুরেন্ট বেজে কাজ করে। আমাদের বাঙালি যারা আছে, এরপরে যদি বলি আমরা যে টুরিস্ট শপ আছে এখানে। তারপরে আমাদের বাঙালি অনেকে ব্যবসা, বড় বড় ব্যবসায়ের সাথে জড়িত হয়ে গেছে। আপনি যদি চাইলে আপনি একটা রেস্টুরেন্টও দিতে পারেন, একটা টুরিস্ট শপ দিতে পারেন, তো কাজ করতে চাইলে কাজও করতে পারবেন। তো এই অপশনগুলো আছে। আর যদি বলেন যে আপনি টেকনিক্যালি কোনো কাজ জানেন, সেক্ষেত্রে আমি দেখেছি ওখানে যদি আপনি মোবাইল সার্ভিসিং, যদি আপনি এই টাইপের কাজ জানেন, ওখানে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনার কারো করতে হবে না, কারো পিছিয়ে করতে হবে না। আপনি যদি ওখানে নর্মালি মোবাইল সার্ভিসিংটা জানেন, আপনি যদি বারবার কাজ জানেন, মানে চুল কাটা, হ্যাঁ, এই কাজটা যদি জানেন, এটার অনেক চাহিদা আছে ওখানে, এগুলার অনেক লোকের অভাব। তো এরকম কিছু টেকনিক্যাল কাজ যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার অনেকটাই মানে আগায় থাকবেন অন্যদের চাইতে। কৃষিকাজটা একটু হার্ড, এবং এটা অবশ্যই আপনাকে শহরের বাইরে কাজ করতে হবে, এবং শহরের অনেক দূরেই যেতে হয়, এবং একটু রিমোট জোনে যেতে হয় যে কাজ করার জন্য। কারণ শহরের যে ফ্যাসিলিটিটা ওই এলাকায় ওই ফ্যাসিলিটি আসলে থাকে না। তো একটু রিমোট জোনে গিয়ে কাজ করতে হয়, ওইটা একটা প্রেশার। তারপরে আপনার কাজেরও একটা প্রেশার থাকে ওখানে। নর্মালি একটু কষ্টকর, কারণ কিছু কাজ আছে, যদি কৃষিকাজের যদি বলেন ভেরিয়েশনটা, তো ওখানে কিছু কাজ আছে, যেমন আপনার রাশ ভেরি,
তারপরে আপনার ব্ল্যাকবেরি চাষ। তো এই কাজগুলা অনেক একটু কষ্টকর। আপনাকে প্রথমে যেটা বললাম যে পর্তুগালের যে মানে আয় ইনকামটা এটা একটু কম, ইউরোপের অন্যান্য দেশের থেকে একটু কম। আর আমরা এখানে প্রায় বাংলাদেশি ধরেন আপনার 40-45 অ্যারাউন্ড এরকম ইমিগ্রেন্ট আছে। হ্যাঁ, তারা যারা কাজ করছে তারা কাজের সাথে সাথে কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে, এবং যারাই ওখানে এই মুহূর্তে আছে তাদের সবারই কিন্তু অ্যাপ্লাই করা আছে, এবং যারা এখন পর্যন্ত বৈধতা পায়নি তারা পেয়ে যাবে। আর যখনই বৈধতা পেয়ে যাবে তখনই কিন্তু তার ফ্যামিলির জন্য, ফ্যামিলির যত সদস্য আছে, সদস্য বলতে তার বাচ্চা, ওয়াইফ এবং মা, এই তিনজনের জন্য কিন্তু সাথে সাথেই সে অ্যাপ্লাই করতে পারবে তো ওখানে নিয়ে যাওয়ার জন্য। সব মিলিয়ে মোটামুটি বাঙালি ভালোই আছে, বাঙালি কমিউনিটির লোকজন খুব ভালো আছে।